দর্শক, আমরা রিকল অনুষ্ঠানে এই উপমহাদেশের অথবা বিশ্বের সমস্ত বাঙালিদের প্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঙ্গে নিউ ইয়র্ক থেকে আমরা কথা বলছিলাম। মিলন ভাইয়ের কাছে আবার একটু যাব, যেহেতু আপনাদের প্রিয় কথা সাহিত্যিক, তার প্রথম বই কোনটি ছিল? মিলন ভাই, প্রথম বইটির নাম ভালোবাসার গল্প। এটা 1977 সালে প্রকাশিত হলো। 12টা প্রেমের গল্পের কালেকশন। সেটা 1977 সালে প্রকাশিত হয়। ওটা প্রকাশকের নাম হচ্ছে, প্রকাশকটা হচ্ছে বুক সোসাইটি। বুক সোসাইটি এই প্রতিষ্ঠানটি এখন আর নেই, কিন্তু এই ভদ্রলোক সম্পর্কে আমি একটু বলি যে আমার বইটা কিভাবে বেরিয়েছিল। তখন তরুণ লেখকদের বই বের করা অত্যন্ত কঠিন একটা কাজ। মানে তুমি প্রকাশকের কাছে বই জমা দেবে, তাদের এডিটোরিয়াল প্যানেল সে পাণ্ডুলিপিটা দেখবে যেটা ছাপার উপযুক্ত কিনা, তারপরে বইটি হবে। এখনকার মতো না যে তুমি একটা বই লিখলে একজন প্রকাশকের কাছে গেলে কোনো কোনো প্রকাশক আছে তোমার কাছ থেকে 30,000 টাকা নিয়ে তোমার বইটা ছেপে দেবে। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপারটা তখন ছিল না। তো আমি বাংলা বাজারে ছিল ওই প্রকাশকের দোকানটা, বেশ বড় নামকরা প্রকাশক। তো আমি তার দোকানে পাশ দিয়ে একটা পত্রিকা অফিসে যেতাম। পত্রিকাটার নাম জোনাকি। আচ্ছা, প্রতি মাসে বেরোতো পত্রিকা, ওখানে আমি লেখা দিতে যেতাম। তো এই ভদ্রলোককে দেখতাম যে তার বড় দোকান, সেটার সামনে উনি একটা টেবিল নিয়ে বসে প্রুফ দেখছেন, আর সামনে একটা পানের ঠোঙা, অবিরাম পান খাচ্ছেন আর বই প্রুফ কাটছেন। পরে জানলাম যে ওনার নাম মোস্তফা কামাল, তিনি নিজেও লেখেন আর এই প্রকাশনা সংস্থার মালিক। তো একদিন ওখান দিয়ে যাওয়ার সময় সে আমাকে বলে, এই শোনো, আমি শুনছি তোমার নাম ইমদাদুল হক মিলন, শুনছি তুমি বিক্রমপুরেরই, তাতে তুমি কি লেখো এখানে জোনাকি অফিসে? কি গল্প লেখো তুমি? ওখানে কি গল্প দিতে আসো? আমি জি জি কামাল ভাই। তো বলতে তোমার কিছু গল্প আমাকে দিও, তো আমি একটু পড়ে দেখি জিনিসটাকে, মানে কেমন লেখো তুমি। তো আমি 12টা গল্প একসঙ্গে করে তাকে দিয়ে আসছি। তখনও পর্যন্ত আমি কল্পনাই করিনি যে উনি আমার গল্পগুলো পছন্দ করবেন বা একটা বই বেরোতে পারে। আমি তাকে পাণ্ডুলিপি মানে গল্পগুলো একসঙ্গে করে একটা ফাইলে ভরে উপরে লিখে দিয়েছি ভালোবাসার গল্প, লিখে ইমদাদুল হক মিলন লিখে দিয়ে আসছি। 3-4 মাস আমি আর ওদিকটায় যাইনি। তার 3-4 মাস পরে গিয়েছি। ভদ্রলোক আমাকে দেখে বলে, এই শোনো শোনো, তুমি তো মিয়া একটা বিক্রমপুরের ভাষায়, তুমি তো একটা অদ্ভুত ছেলে, তুমি তোমার ঠিকানাও দেও না, তোমার তুমি বই বেরিয়ে গেছে, তুমি ভালোবাসার গল্প নামে তোমার যে দেখো বই, তোমার যে বই পাঠাবো তোমার কিছুই জানি না আমি। আমার কাছে মনে হলো যে এর চেয়ে বিস্ময়কর ঘটনা পৃথিবীতে আর ঘটতে পারে না। হ্যাঁ, সেই বই নিয়ে বাসায় গেলাম, মানে যাকে দেখাই আকাশ থেকে পড়ে, এটা সত্যি তোমার লেখা? হ্যাঁ, আমার বড় ভাই সবচেয়ে মজার কাণ্ডটা করেছিল। তাকে দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছিল, এই বইয়ের পিছনে তোর কত খরচ হলো? আমি কোত্থেকে টাকা খরচ করবো? আর তখন টাকা খরচ করে বই বের করবার কোনো ব্যাপারই নেই। তার মানে এক একজন মানুষ এক একভাবে বিচার করতে লাগলেন। তো তারপরে সেই বইটা দিয়ে যাত্রা শুরু হলো, এবং এই বইটার একটা ভালো দিক ছিল, তখনও পর্যন্ত ধরো আমাদের বাংলাদেশের যারা কথাশিল্পী তাদের বই 200-300 বা 500 কপির বেশি বিক্রি হয় না বছরে। তো আমার এই বইটা 2250 কপি বিক্রি হয়েছে প্রথমটাতেই। বইটার দাম ছিল, দুরকমভাবে বেরিয়েছিল বইটা। একটা হলো হার্ড বাইন্ডিং, শক্ত কাভারে, সেটার দাম ছিল 7 টাকা। একটা সফট কাভারে বেরিয়েছিল 4 টাকা দাম। এবং ভদ্রলোক খুব পছন্দ করলেন আমার লেখা, আমার সৌভাগ্য এটা। এরপরের বইটা যেটা, সেটা আবার একেবারে অন্য জাতের। সেই বইটার নাম নিরণ্যের কাল, এবং একেবারে খুবই সিরিয়াস ধরনের গল্প। প্রেমের বালাই নেই, গ্রামের নিরন্ন দরিদ্র অসহায় মানুষদের জীবনের গল্প আমি লেখার চেষ্টা করেছিলাম। এই দুটো বই পাশাপাশি রেখে অনেকে আমাকে জিজ্ঞেস করতো, এই নিরণ্যের কালো কি তোমার লেখা বই? মানে বিশ্বাস করতো না যে আমি ওরকমও লিখেছি। এই ছিল প্রথম বইয়ের ইতিহাস। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, প্রথম বলেন যে প্রথমেই ছক্কা মেরে দিল। আপনার যদি প্রকাশকই আপনার প্রথম ছাপিয়েছে, প্রেসের সঙ্গে আপনার একটু কমই না হয় হলো, কিন্তু আপনার কাভার যিনি করেন ডিজাইনার, তার সঙ্গে তার সম্পর্ক হয়? তার সঙ্গে সম্পর্ক প্রথম দিকে আমি এটা বুঝিনি। আমার প্রথম বইয়ের কাভার করেছিলেন ভদ্রলোকের নাম প্রাণেশ কুমার মণ্ডল। তিনি ঢাকা চারুকলার শিক্ষক ছিলেন। আচ্ছা, হ্যাঁ, এই ভদ্রলোক বিক্রমপুরের। হ্যাঁ, যাই হোক, আমি তাকে চিনতাম না। তার সঙ্গে পরে আমি 2-1 বার দেখা হয়েছে। অনেক মানে বয়স্ক মানুষ, ধীর স্থির ধরনের মানুষ।
কিন্তু পরে যেটা হলো, আমার দুজন বন্ধু আর্টিস্ট তখন, একজনের নাম কাজী হাসান হাবিব, তিনি মারা গেছেন ক্যান্সারে। আরেকজন আফজাল হোসেন, অভিনেতা, বহু গুণে গুণান্বিত মানুষ। তাই আমরা সবাই জানি যে আফজাল হোসেন আসলে কি। তিনি চিত্রশিল্পী, তিনি অভিনেতা, তিনি নাট্য নির্মাতা, তিনি লেখক, তিনি কবি, তার পরিচালক। হ্যাঁ, বিজ্ঞাপন চিত্রে অসামান্য তার অবদান। এ তো আফজাল, আমি, ফরিদুর রেজা সাগর, আমরা একসঙ্গেই জীবন শুরু করেছিলাম, যাত্রাটা শুরু করেছিলাম। শাইখ সিরাজ, হুমায়ুন ফরিদি একটু পরে। তো এই দুজন বন্ধু পরবর্তীতে আমার সব কাভার করতে শুরু করে। ধ্রুব এসে তো আপনার ধ্রুব অনেক পরে, অনেক পরে। ধ্রুবর সঙ্গে আমার পরিচয় 90 সালে। কিন্তু 90-এর আগেই তো হাবিব, আফজাল, ওরা চমৎকার সব কাভার। এবং আমার প্রথম উপন্যাস যেটা যাবজ্জীবন নাম, মুক্তধারা থেকে বেরিয়েছিল, তো সেই উপন্যাসটি কাভার করেছিলেন কাইয়ুম চৌধুরী। এবং ওখান থেকেই পরের বছর আমার ছোটদের উপন্যাস বেরোলো চিতারহস্য, আফজাল হোসেনের কাভার। তো আপনি তো প্রথম, যেহেতু চলে আসলো আপনার বন্ধুদের প্রসঙ্গ, তাহলে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে বন্ধুদের নিয়ে যৌথভাবে যুগভাবে আমি তোমাকে গল্পটা বলি, তখন আপনার তো অনেক সাংঘাতিক সময়। আমি গল্পটা বলি। তো আফজালও তখন লেখে। আফজাল কিন্তু লেখে অনেক দিন ধরে। আমার যতদূর ধারণা 69 সাল থেকে সে লেখে। প্রথমে কবিতা লিখতো, তারপরে যখন আমরা চাঁদের হাট বলে একটা সংগঠনে যুক্ত হলাম, সাগর, আফজাল, এরা সবাই মিলে, তখনও আফজাল লেখে, ছবি আঁকে, ইলাস্ট্রেশন করে। তো আমি আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান, হ্যাঁ, রহমান আমাদের চাঁদের হাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, মানে আমাদের বন্ধুদের মধ্যে। নাসির আলী মামুন বা আপনাদের? না, নাসির আলী মামুন না, আপনাদের এই চাঁদের হাটে ছিল না। চাঁদের হাটের হচ্ছে রহমান, আব্দুর রহমান, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, হাসান হাফিজ কবি, হ্যাঁ, এনায়েত রসুল আমাদের আরেক বন্ধু, শিশু সাহিত্যিক, এরকম অনেকে। হ্যাঁ, হানিফ সংকেত একসময় চাঁদের হাটে ছিলেন, ও কুমিল্লার সদস্য ছিলেন। মানে আফজালের মাথায় তো সবসময় নানান ধরনের আইডিয়া গিজগিজ করে। আমি জার্মানি থেকে ফেরার পরে তখন মাসুদুজ্জামান এবং হাসান হাফিজ দুজনে মিলে দুটো বই বের করছে, কবিতার বই। প্রচ্ছদ আঁকছে আফজাল। তো ওই প্রচ্ছদ দেখে আমি আফজালকে বললাম, এই আফজাল, চল তুই আমি দুজনে দুটো বই করি, ওদের একই সঙ্গে। আফজাল বলল যে হ্যাঁ চল করি। তো একটা অভিনব বই করা যাক। বইটা এমন হবে যে একই বই দুই দিক দিয়ে খোলা যাবে। একই বইয়ের দুজন লেখক, এদিক দিয়ে খুললে আফজাল হোসেন, আরেক দিক দিয়ে খুললে ইমদাদুল হক মিলন। দুই প্রচ্ছদে দুই লেখকের ছবি। তো আমার একটা ছবি দেওয়া হলো, এরকম লম্বা মোচ, গুন্ডাদের মতো দেখতে, ওরকম একটা ছবি, আর আফজাল তো নায়ক। তো যাই হোক, এখন কি নাম দেওয়া যায়? আমি বললাম যে নাম হবে বইটির যুবকদ্বয়। সেই বইটি বেরোলো এবং এই বইটি খুব আলোচিত বই হলো। মানে আইডিয়াটাই নূতন। গল্পগুলো কি হয়েছে না হয়েছে সে কাঁচা বয়সের লেখা, সেগুলোর মধ্যে না গেলাম, কিন্তু বইটি আইডিয়ার জন্য এই বইটি এখনো আলোচিত। আমরা নানান নতুন ধরনের কাজ করার চেষ্টা করেছি, যে যার জায়গা থেকে, যে যার জায়গায় যে কাজটা করেছে সেই জায়গাটাকে বদলে দেওয়ার চেষ্টা করেছি। আফজাল তার জায়গা থেকে বদলাবার চেষ্টা করেছে, ফরিদুর রেজা সাগর বদলাবার চেষ্টা করেছে, শাইখ সিরাজ করেছে, হুমায়ুন ফরিদি তো করেছেই, আমিও আমার যতটুকু সাধ্য সেই অনুযায়ী চেষ্টা করেছি। আমরা যদি একটুখানি আবার রিকল করার চেষ্টা, দর্শক আপনাদের জন্য যারা খুবই ফ্যাশন নিয়ে সচেতন, সেরকম ইমদাদুল হক মিলন ভীষণ লম্বা চুল রাখতেন, একসময় লম্বা চুল, লম্বা মোচ, ফ্যাশন, সাংঘাতিক রকম ফ্যাশন, অনেক কালারফুল পোশাক পরতেন। আমরা সেই জায়গাগুলো যাবত, তাহলে ছোট্ট জায়গায় যেয়ে নিই যে টেইলারের কাছ থেকে পোশাক বানানো তখনকার সময় একটা বিষয় ছিল। আপনার প্রিয় টেইলার কে ছিল এবং কোনো একটা ঘটনা আসবে? আচ্ছা, আমার চেয়েও টেইলার প্রিয় ছিল আফজাল হোসেনের। আফজাল তো এখনো তাই। আফজাল কিন্তু সব পোশাক নিজের তৈরি করা, নিজের ধারণায় তৈরি করা, তথাকথিত স্যুট, টাই ইত্যাদি ইত্যাদি, এইসব আফজাল পরে না। আফজাল যেটা করতো, আফজালের সঙ্গে আমরা ঘুরতাম নিউ মার্কেট, মানে যেখানে যেখানে কাপড়ের দোকানগুলো আছে সেখান থেকে সে কাপড় কিনতো, তার মতো করে কাপড় তৈরি করতো। আর এটা ঠিক রিভার্সটা ছিলাম আমি, কারণ আমার মনে হতো যে এত সময় তো আমার নাই। আফজালের সঙ্গে ঘুরতেছি ঠিক আছে, আফজাল হয়তো নিজের সব কাজ বাদ দিয়ে
3 দিন ধরে একটা কাপড় খুঁজে বেড়ালো, একটা শার্ট বা পাঞ্জাবি বানাবে। হ্যাঁ, আর আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি একটা জিন্স কিনতাম, আর একটা দুটো টি শার্ট, তখন মাত্র আসছে ঢাকায়, আবার জিন্সের শার্ট জ্যাকেট তুমি যেটা পরে আছো এরকম, আমি এইগুলো পরতাম। আমার প্রিয় ছিল জিন্স, জিন্স, সাদা শার্ট, কেটস, এটা আমি পরতাম। আমি সেইভাবে পাঞ্জাবি পাজামা পরে ঘুরে বেরিয়েছি, এটা আমার মনে পড়ে না। তার ফলে আমাকে বলতো সবাই যে এই ছেলেটা লেখে, ওর তো লেখক মনে হয় না। মানে ঠিক তথাকথিত লেখকদের একটা, আমাদের সামনে তো একটা ইমেজ ছিল, এটা একটা ব্যাপার ছিল যে একজন লেখক খুব স্নিগ্ধ সুন্দর একজন মানুষ, এরা পাজামা পাঞ্জাবি পরবেন, আকাশের দিকে তাকিয়ে হাঁটবেন, হ্যাঁ, কাঁধে একটা ঝোলা থাকবে, সেখানে কিছু বই থাকবে, সব ঠিক আছে। তা আমি এই পথটায় হাঁটিনি। আমার মনে হতো কি যে একজন লেখক হচ্ছে একজন শ্রমজীবী মানুষ, তার তো লিখতে হয়। গদ্য লেখা মানে তো, আমার মনে আছে যে আমি একসময় ভোর 5টায় উঠে লিখতে বসতাম, দুপুর 12টা পর্যন্ত একটা না আমি লিখতাম, কারণ তখন আমাকে লিখে রোজগার করে সংসারটা চালাতে হতো। কি বলবো, এতখানি সময় দিতে পারতেন না? না, তার চেয়েও বড় কথা জিন্স টি শার্ট, বা জিন্সটা হয়তো 5 দিন ধোয়া হয়নি, হ্যাঁ, ও এই পড়ছি, ঘুরে বেড়াচ্ছি, এই ছিলাম আমি আসলে। আপনার কি পোশাকের, ঠিক আছে আপনি সময় দেননি, কিন্তু আপনার কি এরকম ছিল যে আপনি ওই টি শার্টটা পরলে বা ওই আমার জিন্সটা পরে লিখতে বসলে আমার জিন্স পরে তো লিখতে বসা হতো না, কিন্তু আমি ওইরকম কিছু পোশাকের সঙ্গে আপনার লেখার একটা, এটার একটা কারণ আছে। আমি ওয়েস্টার্ন লেখকদের খুব ফলো করতাম, যে তাদের পোশাক আশাক কি, তাদের কিন্তু তোমার পাশ দিয়ে আর্নেস্ট হেমিংওয়ে হেঁটে গেলে তুমি বুঝবে না যে না আর্নেস্ট হেমিংওয়ে, এবার নর্মাল মানুষের পোশাক। আমাদের দেশে সাহিত্যিকদের একটা আলাদা পোশাক, না আপনি তো একটা আলাদা চেঞ্জই আনলেন তখন। কিন্তু যেটা মজা হলো, একটা সময় আমার মনে আছে বাংলাদেশে একটা অদ্ভুত অনুষ্ঠান হয়েছিল কোনো একটা সংস্থাকে সাহায্য করার জন্য, যে যে ক্ষেত্রে জনপ্রিয় বা একটু তারকা খ্যাতি আছে এরকম মানুষদের পোশাকের একটা কেনা, মানে একটা পোশাক বিক্রি করা হবে, সেগুলো একটা সংস্থাকে দিয়ে দেওয়া হবে, যে পয়সাটা পাওয়া যাবে। তা আমার মনে আছে আমার 3-4টা জিন্স, 3-4টা শার্ট, 2-3টা জ্যাকেট, এগুলো বিক্রি হয়েছিল ওখানে। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। আরেকবার একটা ফ্যাশন সচেতন মানুষদের একটা অনুষ্ঠান হয়েছিল, হ্যাঁ, সেখানে লেখকদের মধ্যে আমি ফ্যাশন সচেতন হিসেবে আমি একটা প্রাইজ পেয়েছিলাম। বাহ, হ্যাঁ, আমি জন্য ফ্যাশনের জায়গাটা, আমি যে আপনার প্রথম ভালো কলম গিফট পেয়েছেন বা নিজে কিনেছেন, মনে হচ্ছে যেটা দামে একটা, আমি না কখনো খুব দামি কলম দিয়ে লিখতে পারিনি, আমার ইচ্ছেও হয়নি। ধরো আমরা যে সময় শুরু করলাম সে সময় পাইলট হচ্ছে সবচেয়ে দামি কলম, রাইট। এরপরে তো এখন কত দামি কলম বেরিয়েছে। আপনি বল পেন দিয়ে লিখতে পছন্দ করেন? আমি আমার ধরো $6 দিয়ে একটা কি কলমটার নাম আমি ভুলে, আমার চাইনিজ কলম ছিল, হ্যাঁ, বল পয়েন্ট। তো ওটা $6 দিয়ে কিনতাম, আমি 1 ডজন করে কিনতাম। 1 ডজন কিনলে আবার দাম কমে পাওয়া যেত, বুঝছো। আমি সেটা দিয়ে খুব কমফোর্টেবল ছিলাম, আমি ওই কলমেই লিখতাম। কিন্তু আপনার কথাগুলোতে সব করে মনে হচ্ছে আমি আপনার বেশি ডিসিপ্লিন, এবং আপনার বাবার দ্বারা অনেক প্রভাবিত। আপনার বাবার প্রসঙ্গ অনেকবার এসছে, আপনার বড় ভাইয়ের প্রসঙ্গ এসছে। আপনি সোফাতে কিভাবে বসলে আপনার কমফোর্ট লাগে? আমি না সোফাতে কখনো সেভাবে কমফোর্টেবল না। আমি ধরো এরকম নর্মাল চেয়ার খুব পছন্দ করি। সোফাটা, বসার আসনটা আপনার কেমন? না সেটা ঠিক আছে, কিন্তু আমি একটু স্বাভাবিকভাবেই বসার চেষ্টা করি, কিন্তু এই যে পা তুলে একটা ভঙ্গি টঙ্গি করে বসে না, আসন বড় বসানো হচ্ছে মানে খেতে বসে দেখা হলো, সেটা ঠিক আছে, কিন্তু ওই ভঙ্গিটা আমার নরমালি হয় না। আমি খুব স্বাভাবিকভাবেই বসি। তোমার এই প্রসঙ্গটা ইন্টারেস্টিং। আমি যেমন ধরো হুমায়ুন আহমেদের কথা বলি। হুমায়ুন ভাই যখনই আমার বাসায় যেতেন
তারও আগে আর একটু ইয়ে আছে। হুমায়ুন ভাই কিন্তু চেয়ারে বসতেন সবসময় একটা পা উপর, একটা পা এইভাবে আর একটা পা উপরে ভাঁজ করে দিয়ে, আবার কখনো 2 পা ভাঁজ করে চেয়ারের মধ্যে। রাইট। তো একদিন গিয়েছেন উনি কিছু কারণে আমার গ্যান্ডারিয়ার বাসায় যেতেন। তার কিছু গোপন প্রেমপত্র থাকতো। তখন তো তিনি জনপ্রিয়তার তুঙ্গে, বহু এখনকার বিখ্যাত যারা বা সেই সময়ে বিখ্যাত অনেকে তাকে চিঠি লিখত, প্রেমপত্রই লিখত। তো হুমায়ুন ভাই বাসায় সেগুলি পড়তেন না, আমার বাসায় চলে যেতেন। আচ্ছা। গিয়ে আমার লেখার টেবিলটার ওখানে এরকম পা তুলে বসতেন, বসে আমার বউকে ডেকে বলতে 1 কাপ চা দাও। তো দুধ চা দিত তাকে। ধরো তখন মগের প্রচলন হয়, ওই কাপে চা দেওয়া হলো তাকে, 1 চুমুক খেয়ে সিগারেটের ছাইটা হয়তো ওখানেই ফেললেন, 2 পা তুলে বসে আছেন, বসে চিঠি পড়তেছেন। আমার বড় মেয়েটার তখন 3 বছর 4 বছর হবে বয়স, সদ্য স্কুলে যায়। সে ওটা দেখে গেছে হুমায়ুন আহমেদের, এই তুমি আমার বাবার চেয়ারে বসে আছো কেন? হুমায়ুন ভাই এমন বলে কি, আমি তোমার বাবার চেয়ে বড় লেখক, এই জন্য বসেছি। সে তো খুব মজা করার লোক ছিল। এই যে বসার ভঙ্গিটা আমি ঠিক ওই রকম ভাবে না, আমি স্বাভাবিকভাবে বসে লেখালেখি করতাম। কিন্তু একটা সময়ে এতই দারিদ্র ছিল আমার, এতই অসহায় অবস্থায় ছিলাম, আমার চেয়ার টেবিল ছিল না লেখার। আমি ওই যে বাসাটা থেকে ওটার বারান্দায় জলচৌকি চেনো তো না, একটা জলচৌকি নিয়ে একটা মাদুর বিছিয়ে বসে ওই জলচৌকিতে লিখতাম। আর হুমায়ুন ভাই সারা জীবন ওইভাবে লিখেছেন। হুমায়ুন আহমেদ কখনো চেয়ার টেবিলে বসে লিখতেন না। দর্শক, রিকল অনুষ্ঠানে আমরা আরো অনেক রিকল করব যে মিলন ভাইয়ের প্রথম গাড়ি কি ছিল, কি গাড়ি আপনি? আমি প্রথম গাড়িটা কিনলাম 85,000 টাকা দিয়ে, একটা মারুতি সুজুকি লাল রঙের পুরনো একটা গাড়ি। আচ্ছা। তো সেই গাড়িটা কেনার কোনো ফ্যাশনের জন্য না, থাকি গ্যান্ডারিয়াতে, আমার বড় মেয়েটা পড়ে ভিকারনেসায়, ছোটটা একেবারে ছোট, স্কুলের উপযুক্ত হয়নি। তো তাকে আনা নেওয়ার কাজ করার জন্য, মানে ওইটাই ছিল মূল উদ্দেশ্য। তো আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আমি দিলাম, 35,000 আমি দিলাম, তারপর বাকিটা ম্যানেজ করে ওইভাবে দেয়া হলো। এতই পুরনো গাড়িটা, আর ওই গ্যান্ডারিয়ার গলিগুচির ভিতর দিয়ে রিক্সার মতো ঢুকে যেতাম আমি। একদিন ভিকারনেস স্কুলের সামনে গাড়িটাতে আগুন লেগে গেল, হ্যাঁ, ধোঁয়া বেরোচ্ছে, আগুন জ্বলছে। তো এই ছিল আমার প্রথম গাড়ি। আর এই গাড়িটা আমি 6 বছর চালালাম, তারপর আবার একটু ব্যবসাও করলাম। ওটা 1,20,000 টাকায় বিক্রি করে দিলাম। বাহ। আপনাদের মনে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নে আমি যাচ্ছি। দর্শক, আপনাদের প্রিয় কথা সাহিত্যিক মিলনের কাছে আমি এই প্রশ্নটা করছি। মিলন ভাই, আপনার প্রিয় বাংলাদেশের নায়ক নায়িকা কে কে ছিল? ধরো প্রথম দিকে গোলাম মোস্তফা খুব প্রিয় ছিলেন, শবনম খুব প্রিয় ছিলেন, তারপরে রহমান প্রিয় ছিলেন। এদের কথা এখন কিন্তু আমরা অনেক মনে রাখি না। তারপরে তো একচেটিয়াভাবে হচ্ছেন রাজ্জাকের সঙ্গে সুচন্দা, কবরী, সুজাতা, ববিতা, এদের সবাইকে তো আমাদের ভালো লাগে, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে থাকতাম তাদের দেখে। বিশেষ করে কবরী রাজ্জাকের জুটি তো অতুলনীয় ছিল। ববিতা তো আমাদের গ্যান্ডারিয়ার মেয়ে, ববিতার বড় বোন হচ্ছে সুচন্দা। তাদেরকে দেখবার জন্য আমরা ওই গলিতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, যদি ছাদে একটু ওঠে, যদি দূর থেকে একটু দেখা যায়। এরও পরে জাফর ইকবাল বলে একজন নায়ককে আমার খুব ভালো লাগতো। তারপরে আরও পরে আলমগীর, ফারুক, আনোয়ার হোসেন, হ্যাঁ, এরা আমাদের খুব, বিশেষ করে আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী। আর এর পরের প্রজন্মে যারা আসছে তাদের কথা তুমি তো অতীতের। গোলাম মোস্তফা আপনি কথা বলেছেন, মোস্তফার বিয়েও আপনার অনেক পছন্দের। যেমন চাওয়া পাওয়া বলে একটা সিনেমা দেখছিলাম, উনি ভিলেন ছিলেন, কি অভিনেতা। তো এদের কথা খুব মনে আছে। আর এখনকার প্রজন্মের কথা তো আর বলছি না, এখনকার অনেকেই ভালো করছে, কিন্তু আমার মানে যেহেতু তুমি অতীতের কথা জানতে চাও, রিকল যেহেতু। জি মিলন ভাই, আমি যদি রিকল যাই, আপনার বইমেলা প্রথম কোনটা ছিল আপনার? মানে আমার বইমেলা মানে কি, আমি তোমাকে বইমেলাটা সম্পর্কে একটু বলি। বইমেলা প্রকৃত অর্থে শুরু হয় 72 সালে। 72 সালে ধরো বাংলাদেশ স্বাধীন হয়েছে, ফেব্রুয়ারি 21 তারিখে চিত্তরঞ্জন সাহা, যিনি মুক্তধারার এবং পুঁথিঘরের স্বত্বাধিকারী, তিনি বাংলা একাডেমির বটতলায় একটা সাদা ফরাসের কাপড় বিছিয়ে, ফরাস চাদর বিছিয়ে, সেখানে তার প্রকাশনী কিছু বই নিয়ে বসেছিলেন। এই কিন্তু বইমেলার শুরুটা হলো। তারপরের বছর হয়তো 2টো স্টল হলো,
তখনও কোনো স্টল না, কিন্তু প্রথম বছর কোনো স্টল না, একটা ফরাসের কাপড়ের উপর মাঠের মধ্যে কিছু বই নিয়ে এক ভদ্রলোক বসে গেলেন, চিত্তরঞ্জন সাহা, তিনি প্রচলন করলেন বইমেলার। তা ওদিনও আমি ছিলাম ওখানে। বাহ। হ্যাঁ, ওই দিনটাতে আমি ওখানে ছিলাম। তো তারও আগে তো ধরো 21শে ফেব্রুয়ারি মানে আমরা প্রভাত ফেরিতে যেতাম ভোরবেলা উঠে, তো সেই সব জিনিস তো ছিল। বইমেলাটা শুরু হলো 72-এ, তারপর থেকে ক্রমাগত হতে 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 আজকের এই বিশাল। তারপরে আপনার প্রথম বই মেলাতে কখন? আমার কোন বই বছর প্রথম আমার হলো? যতদূর মনে আছে, আমার 77 সালে তো ধরো আমার বই বেরোলো, তখন তো বই মেলাটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই সময় আমার বই মেলাতে কোন স্টলে কিভাবে যাচ্ছে আমার ঠিক ওই সময়টা মনে নেই। আপনাকে জানিয়ে যারা প্রকাশক, আমাকে জানিয়ে যেটা শুরু হলো, এটা সম্ভবত 84, 5 ওই সময় 83, 4, 5 ওই সময়টায় ব্যাপকভাবে তখন তো মানে পাঠকরা তো আপনাকে এক সাংঘাতিকভাবে গ্রহণ করলো, জননন্দিত আপনি লেখক। এই গ্রহণ করাটা শুরু হলো 90 সাল থেকে, 88, 89, 90 এইরকম সময় থেকে। আর 93 সালে যেটা হলো, আমার একটা বই নিয়ে বিস্ময়কর ঘটনা হলো। সেই বইটা এক বইমেলাতে 87,000 কপি বিক্রি হলো। আমাকে নিয়ে একটা স্টল করেছিল বিনোদন নামে একটা সংগঠন, সেটার মূল লোক ছিলেন ইবনে হাসান খান, এখন চ্যানেল আইতে আছেন। ওরা আমাকে আমার একক বই নিয়ে একটা স্টল করেছিল। স্টলটা ছিল পুকুরের ধারে। 21শে ফেব্রুয়ারির তারিখে এত ভিড় হলো সেটাতে, মানে এত মানুষের চাপে আমাকে নিয়ে বইমেলাটা ভেঙে পড়ে গেল পুকুরের মধ্যে। হ্যাঁ, আমাকে আমাদের লোকজনরা টেনে টেনে তুললো। পরদিন থেকে 4 জন পুলিশ দিয়ে আমাকে পাহারা দিয়ে রাখা হতো, এরকম একটা অবস্থা হয়েছিল। এটা 93 সালের কথা, এবং সে বছর আমি বাংলা একাডেমি প্রাইজও পেলাম। হুমায়ুন ভাইও কিন্তু দেখতো যে আপনি এরকম। ওটা আরেকটু আগে। আচ্ছা, ওটা আরেকটু আগে। আর যে আমি 93 সালের কথা বলছি, সে বছর হুমায়ুন ভাইয়ের বইও, মানে ওই বছর হয়েছিল কি, বাংলা একাডেমি প্রথম বেস্ট সেলার ঘোষণা করলো, যে প্রতি সপ্তাহে তারা দেখবে কোন বইটা সবচাইতে বেশি বিক্রি হয়। ওদের একটা টিম ঘুরে ঘুরে বেরিয়ে খবর নেবে। তা আমার বইটা ফার্স্ট উইকে বেস্ট সেলার হয়ে গেল। তার ফলে এই ক্রেজটা তৈরি হলো ওই বইটা নিয়ে। বইটার নাম ছিল ভালোবাসার সুখ দুঃখ। বাহ। দর্শক, আমরা অনেকগুলো রিকল করিয়েছি, অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আরও রিকল করাতে চাই। আমরা নিউ ইয়র্কের শুধু স্টুডিওতে না, আমরা একটু নিউ ইয়র্কের বাইরে আপনাদের ইমদাদুল মিলনকে নিয়ে যেতে চাই। সেখানটিতে উনি কতগুলো, ওনার চলচ্চিত্র, ওনার ঘটনা থেকে কতগুলো হয়েছে, উনি কতগুলো নাটক লিখেছেন, গল্প উপন্যাসের প্রিয় চরিত্রগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। চরিত্রগুলো তো আপনার প্রেম করেছে, ব্যাচেলার হয়েছে, মাস্তানি করেছে, এরকম অনেক কিছু দেখেছি আমরা। অন্য কিছু আবার আছে কিনা সেগুলো আমরা সব তদন্ত করব, পোস্টমর্টম করব, কিন্তু আজকে আর না। ভালো থাকবেন মিলন ভাই, আপনিও সুস্থ থাকবেন। তোমাকে অনেক ধন্যবাদ সাচ্চু, অনেক কথা বের করলে, অনেক কিছু রিকল করালে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।